এক দিদি ভাই একটা ভিডিও করেছে। সেই ভিডিওর মধ্যে আমাকে বলেছে যে দিদি ভাই কেন বললাম এটা আগে বলে নিই। আমি বলি যে এখানে আমরা কেউই শত্রু নই, আমাদের এখানে কেউ শত্রু নয়, কারোর সাথে আমার কোনো শত্রুতামি নেই, কারোর সাথে আমার কোনো মিত্রতাও নেই। এখানে আমি কাজ করতে এসেছি এবং কাজের থ্রুতে তোমাদের সবার সাথে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে। পরিচয় মিনস কাজের থ্রুতে তোমাদের সাথে আমার কথা এরকম আদান প্রদান হয়, ভিডিও আদান প্রদান হয়, ঠিক এতটুকুই জানি। সেই কারণে এখানে আমি শত্রু করতে আসিনি এবং শত্রু করার মতো মন মানসিকতা আমার নেই। ইভেন আমার শুধু তোমাদের আমার ইউটিউবের এই কন্ট্রোভার্সির জন্য কেন, আমি বাইরের জগতেও আমি শত্রু করতে পছন্দ করি না, আমার শত্রু করার কোনো উদ্দেশ্য আমার নেই। তবে হ্যাঁ, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এটুক আমি বলি। এবং তার জন্য অনেকেরও খারাপ লাগতে পারে এবং অনেকের ভালো লাগতে পারে। সেরকমই একটা দিদিভাই আমাকে ভালোভাবে বলেছে। আমাকে যখন কেউ ভালোভাবে কথা বলে আমি তাকে ভালোভাবেই উত্তর দিই। আজকে ওই দিদিভাই আমাকে ভালোভাবে কথা বলেছে। কে বলেছে? অবশ্যই দীপ্তিদি বলেছে। তুমি পোস্ট দিয়েছে, মানে আমাকে গতকালকে না গত পরশু দিন একটা পোস্ট দিয়েছে শুয়ের চ্যানেলে, শুয়ের কমিউনিটিতে আমাকে দিয়েছে। প্রথমত কথাটা ক্লিয়ার করে দিই যে আমি আজকে শুয়ের হয়ে কথা বলছি না, বা আগে যখন প্রথম আমি শুয়ের হয়ে কথা বলতাম, সময় শুয়ের হয়েই কথা বলতাম, তো তখন আমি দেখেছি যে আমাকে নিয়ে ভিডিও আমাকে পোস্ট দিয়েছে, অনেক পোস্ট আমাকে দিয়েছে। আর হচ্ছে সেই সংক্রান্ত আমাকে অনেকগুলো পোস্ট দিয়েছে এবং আমি শুয়ের হয়ে কথা বলতাম, কারণ শুয়ের সেই ভিডিওগুলো ভালো লাগতো, এই জন্যই আমাকে পোস্টগুলো দিয়েছিল। এবার বক্তব্য হলো যে আজকে আমি গত পরশু দিন যে আমাকে ভিডিওটা পোস্ট করেছে সেটা আমার নিরপেক্ষ ভিডিও ছিল এবং সেখানে আমি সুকেও বলেছিলাম এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেছিলাম, পুরোপুরি নিরপেক্ষ ভিডিও ছিল। সেটা আমাকে পোস্ট দিয়েছে এবং দিদিভাইয়ের কথা হিসেবে আমার মনোবল বাড়ানোর জন্য আমাকে পোস্ট দিয়েছে যাতে শুয়ের পাশে আমি থাকি, এই কথাটা বলেছে। তো আমি সে দিদিভাইকে বলছি, তোমার ভুল ধারণা যে কেউ আমাকে কমিউনিটি পোস্ট দিল বলেই আমি তার হয়েই কথা বলবো, এই ধারণাটা তোমার ভুল। আমার যদি মনে হয়, শুধু এটা আমার মনে হয় না, এটা শুও জানে যে আমি নিরপেক্ষভাবে ভিডিও করছি। আমার যখন মনে হচ্ছে যে কোনো জায়গায় খারাপ করছে সেটা আমি কিনা তুলে ধরছি, বলছি, সেটা ও নিজেও জানে, তারপরেও আমাকে একটা পোস্ট দিয়েছে। সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কারণ আমি আর এটা নিয়ে একটু ক্লিয়ার করে দিই, আমি জানতামই না ও আমাকে পোস্ট দিয়েছে। কারণ হচ্ছে আমি ওরই ভিডিও থেকে পরের দিন জানতে পেরেছি যে ও আমাকে পোস্ট দিয়েছে, আমি জানতামই না। এটা হচ্ছে আমি জানি না কেন, আমি জানতাম না। যাই হোক, আমি ওরই ভিডিও থেকে শুনেছি যে গতকালকে আমি এটা পোস্ট দিয়েছি। আমি তখনই অবাক হয়ে গেলাম, আমার ভিডিও পোস্ট দিয়েছে, আমি তো জানি না, এরকম একটা ব্যাপার রয়েছে। যাই হোক, সেটা বাদ দিলাম। তো ও আমাকে ওর সাথে রাখার জন্য পোস্ট দেয়নি, ও এটাই বোঝানোর চেষ্টা করেছে এই ভিডিওটা নিরপেক্ষ হয়েছে এবং নিরপেক্ষভাবে আমি কথা বলেছি, এটা বোঝানোর চেষ্টা করেছে। আর একটা কথা, আজকে সকালবেলা একটা ভিডিওতে বলেছে যে আমি একা ছিলাম, একা আছি এবং একা থাকবো। সেই কথা হিসেবে দিদিভাই বলেছে যে মুনকে কিন্তু ও বুঝিয়ে দিল যে মুনকে ওর প্রয়োজন নেই। আমি কি বলেছি কোনোদিনও শুয়ের আমাকে প্রয়োজন রয়েছে? বলিনি তো। আমি বলেছি যে আমার যাকে নিয়ে কথা বলার দরকার আমি তাকে নিয়ে কথা বলবো। মনে করো আজকে শুয়ের জায়গায় অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতো, তারও কি আমার প্রয়োজন রয়েছে? বড় বড় ব্লগারকে নিয়ে তুমি যখন পজিটিভ ভিডিও করো তখনও কি তোমার ভিডিওর প্রয়োজন সেই ব্লগারের রয়েছে? বা যখন তুমি নেগেটিভ ভিডিও করো তখন কি নেগেটিভ ভিডিওর প্রয়োজন সেই ব্লগারের রয়েছে? নেই কিন্তু। তারপরেও কিন্তু আমরা ভিডিও করছি, আমরা কন্টেন্ট করছি। সেইটাই বলেছি যে আমি কন্টেন্ট করেছি এবং আমি ভিডিও করছি এবং ওর প্রয়োজন আছে কি নেই সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে আমার যেখানে কন্টেন্ট করা দরকার এবং যেখানে গিয়ে দাঁড়ানোর দরকার আমি দাঁড়াবো। বুঝতে পেরেছো? আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবার আরও একটা কথা বলেছে যে যেহেতু শুকে নিয়ে আমি ভিডিও করছি সেই কারণে আমাকে নিয়েও বাজে কথা বলা হচ্ছে, এটা চিরন্তন সত্য কথা। এটাতে আমি কোনো রকম করে অস্বীকার করতে পারবো না, তার কারণ বরাবরই শুকে নিয়ে যেই কথা বলেছে তাকে একঘরে করে দেওয়ার একটা চেষ্টা তো অবশ্যই হয়েছে। সবাই কিন্তু এটা চায় যে শুয়ের পাশে কেউ না এসে দাঁড়াক এবং তাদের স্বার্থ কি আমি জানি না, কি ওকে একা রাখাটাই সবার একমাত্র উদ্দেশ্য। এটা কিন্তু ঠিক কথা বলেছে ও। তবে এটাও কিন্তু ঠিক যে শুয়ের সাথে ম্যান্ডির একটা ভালো সম্পর্ক ছিল। আমরা সবাই মিলে নেগেটিভভাবে ভিডিও করেছি, সবাই মিলে নেগেটিভভাবে ভিডিও করে ম্যান্ডিকে বাধ্য করেছি রীতিমতন
ম্যান্ডিকে বাধ্য করেছি রীতিমতন যে যাতে ম্যান্ডি শুকে সোশ্যালি ইয়ে না করে আর কি, মানে আপন করে না নেয়, মানে সোশ্যালি মানে ম্যান্ডির চ্যানেলে যাতে শুয়ের মুখটা দেখা না যায়, সোশ্যালি ম্যান্ডি যাতে শুকে দিদিভাই বলে আখ্যায়িত না করে। এই কারণেই কিন্তু ম্যান্ডি মানে অনেক 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 কটাক্ষের শিকার হয়েছে এবং অনেক কটাক্ষ শুনতে 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 লাস্টে সিদ্ধান্ত নিয়েছে, কেন ম্যান্ডিকে তার মা বাবা বংশ পরিচয় তার 3 বছর পুরনো নোংরামি সব তুলে ধরা হচ্ছে, যেহেতু সু ব্যান্ডির সাথে একটা সম্পর্ক জড়িত রয়েছে সেই কারণে। তো এই নিয়ে আমিও কম কটাক্ষ করিনি, কিন্তু আমিও বলেছি, তবে কোনোদিনও এটা চাইনি যে ম্যান্ডির সাথে সুয়ের এই যে সখ্যতা মানে হচ্ছে এই যে অতিরিক্ত মাখামাখি এগুলো সব কিছুই নষ্ট হয়ে যাক, একদমই না। হ্যাঁ, কিছু জায়গায় সংযত হতে বলেছিলাম, এটা কিন্তু অবশ্যই বলেছিলাম, কিছু কিছু জায়গায় সংযত হতে হয়, যে সংযতপনাটা এখন এই রূপে এসেছে যে সোশ্যালি ম্যান্ডি কিন্তু সুকে দেখানো নিষেধ করে দিয়েছে, দেখাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বেশি ম্যান্ডিকে অ্যাটাক করেছে, এত বেশি ম্যান্ডিকে অ্যাটাক করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাতে ম্যান্ডি আর কোনো কথা নাই বলে, মানে দিদির সম্বন্ধেও কোনো কথা বলে না বলে, মানে ছোড়দির নামটা পর্যন্ত ম্যান্ডি না নেয়, এরকমই একটা বাধ্য করেছে রীতিমতন। যদি এই ভাবনাটা সুয়ের মনে এসে থাকে, এই ভাবনাটা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মনে এসে থাকে যে সুয়ের পাশে মুন দাঁড়াচ্ছে বলে, সুয়ের হয়ে মুন কথা বলছে বলে, এই যে আবার এই জায়গাটা ঠিক করে দিই, সুয়ের হয়ে মুন কথা বলছে না, মুন একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করছে এবং সেই কন্টেন্টটা কোনো ক্ষেত্রে সুয়ের পক্ষে যাবে, কোনো ক্ষেত্রে সুয়ের বিপক্ষে যাবে, এই জায়গাটা ক্লিয়ার করলাম। তো তার মানে এটা নয় যে সুয়ের হয়ে যখন আমার মনে হবে আমার ভিডিওটা সুয়ের পক্ষে চলে গেল, তার মানে তোমরা সবাই মিলে আমাকে প্রচুর নেগেটিভ কমেন্ট করবে, আমার কুড়েদকে বলে না, কুড়েদকে আমার পুরো বংশ পরিচয়টা বের করবে, বা কার সাথে আমি কবে কি কথা বলেছিলাম, কোন কবরে ঢাকা কোন কথা, কবরে ঢাকা কোন ভয়েস ক্লিপ, ফোন আলাপ যা করেছিলাম না করেছিলাম সব যদি তুলে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে আমাকে বিবস্ত্র করার চেষ্টা করো, তবু আমি এই জায়গা থেকে নড়ব না। আমি ম্যান্ডির মতন এই সিদ্ধান্তটা নেব না যে আমি সুকে সোশ্যালি দেখাবো না, আমি এই সিদ্ধান্তটা নেব আমি আরও আমার জায়গাটাকে মজবুত করব, যাতে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে পারি। এই ভুল ধারণা তোমাদের কারোর মধ্যে যাতে না আসে যে সুয়ের পাশে এসে দাঁড়াবে বলে ওকে আমি ছিঁড়ে খাবো, সবাই মিলে ওর বডি শেভিং করবো, ওকে নিয়ে নোংরা কথা বলবো, এই ধারণা যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে এটা ভুলে যাও। কেন ম্যান্ডে এই কাজটা করেছে বলে মুন যে এই কাজটা করবে এটা কিন্তু নয়। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে আমি একটা কথা বলতে আসি, সেটা হচ্ছে বেচুকে নিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা আমার বেচুকে নিয়েই করার কথা, কিন্তু বেচু ইদানিং খুব বেশি টিনাকে অ্যাটাক করার চেষ্টা করছে, টিনাকে নিয়ে নেগেটিভভাবে কথা বলার চেষ্টা করছে। বরাবরই তো ও তো নিজের বউকে বিক্রি করেছে, বরাবরই তো বিক্রি করেই তো আজকে এই পর্যায়ে ও দাঁড়িয়ে আছে না। আজকে ওর চ্যানেলটা ও নিজেই বলছে যে আমি নোংরামি করিনি বলে, আমার ছেলেকে আমি বিক্রি করিনি বলে, আমার ছেলেকে নিয়ে আমি লাভবান হইনি, সেই কারণটা কি? সেই কারণটা ওর চ্যানেলে আজকে ভিউজ নেই। ওর চ্যানেলে কেন ভিউজ নেই সেটা কিন্তু ও ভালো মতন জানে। ওর চ্যানেলের ভিউজ শেষ হয়েছে ও একটা মহিলাটা খারাপ হোক, মহিলাটা ভালো হোক, মহিলাটা নোংরা হোক, কিন্তু ও একটা মহিলা। সেই মহিলাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামিটা করেছে তার ফলস্বরূপ ওর চ্যানেল আজকে ডুবেছে। ও যেই পরিমাণে কন্টেন্ট করেছে, যেই পরিমাণে নোংরামি করেছে, তার জন্যই কিন্তু ও আজকে এই ভুক্তভোগী। ওর চ্যানেলের ওর চ্যানেলটা শেষ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওর চ্যানেলের নোংরামি। ওর চ্যানেলে শুধুমাত্রই কন্ট্রোভার্সি থাকতো, শুধুমাত্র একটা মেয়েকে শেষ করার জন্য কনস্পিরেসি থাকতো, ষড়যন্ত্র থাকতো, এগুলো থাকতো। এর বেশি কিন্তু ওর চ্যানেলে কিছুই থাকতো না। এই জন্যই কিন্তু ওর চ্যানেলটা শেষ হয়ে গেছে। ও আজকে বলছে যে যেই মহিলাটা নোংরামি করেছে, নোংরামি করে দেখো কত ভিউজ ইনকাম করছে, আমি তো নোংরামি করিনি, তারপরেও আমার ভিউজ নেই। তার কারণটা কি? কারণ টিনা আর যাই করো, হ্যাঁ টিনাকে আমি এখানে দুধে ধুলা হওয়া বলছি না, ধোয়া তুলসী পাতাও টিনাকে আমি বলছি না, কিন্তু টিনা কি করেছে? টিনা এই কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়ায়নি। টিনা যাই করেছে, যতই চ্যানেলটাকে নিয়ে ওর জীবনটাকে নিয়ে ও ছিনিমিনি খেলেছে, জীবনটাকে নিয়ে নোংরামি করেছে, কিন্তু চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি করেনি। চ্যানেলটা ক্ষতি মিনস ও কোনো কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে জড়ায়নি। ও এমন কোনোভাবে কন্ট্রোভার্সি করতে চায়নি, বা মুখের মাধ্যমে,
ইদানিং তো ও ভিউজ ইনকাম করার জন্য টাইটেলে থাম্বনেইলে খেলছে, সেটা তো আমরা ভালো মতনই বুঝতে পারছি। কিন্তু ও যেই পরিমাণে বেচু করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, যা করেছে সেটা টিনা করেনি। সেই জন্য কিন্তু টিনার চ্যানেলে একটু হলেও ভিউজটা বেশি, এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা, কিছু মনের আশা, কিছু মানুষের এখনও পর্যন্ত টিনার প্রতি আশা রয়েছে যে টিনা কিছু না কিছু ভালো করবে, টিনা কি কোনো না কোনোভাবে দাঁড়াবে। দেখো, আমরা কিন্তু অনেকেই আছি যারা টিনাকে প্রথম থেকে সাপোর্ট করতাম, কিন্তু এখন কি টিনার ওই চালচলন দেখে সাপোর্ট করতে পারি না। তাই বলে কি চাই টিনার খারাপ হোক? কোনোদিনও না। আমরা সবাই চাই যে টিনা একটা ভালো জায়গায় পৌঁছোক, এবং তার জন্য টিনাকে নিয়ে ভিডিও করি না করি, টিনাকে কিন্তু ভিউজটা দিই, যাতে ভিউজটা হয়। এরকমই অনেক দর্শক যারা টিনাকে নিয়ে হয়তো আর কমেন্ট করে না, টিনাকে নিয়ে হয়তো কোনো আশা রাখে না তাদের মনে, কিন্তু তারা ওই একটু সহানুভূতির জায়গায় কোনো না কোনো দিন ভালোবেসেছিলাম, সেই জন্য কিন্তু টিনাকে ভিউজটা দেয়। এই কারণেই কিন্তু টিনার চ্যানেলটা রয়ে গেছে। কিন্তু টিনা দর্শকদের এরকম করে ঠকায়নি, এরকম অহংবোধ কিন্তু টিনার মধ্যে আসেনি, যেটা আমাদের বেচুর মধ্যে এসেছে। ভীষণ পরিমাণে অহংবোধ, বেচু মানে মানে নিজে কি হয়ে গেছে, তখন বাড়ি বাড়ালো, দালাল বাড়ি বাড়ালো, নিজে কি হয়ে গেছে, এরকম একটা ভাব কিন্তু ওর মধ্যে হয়েছিল, এবং দর্শকদের রীতিমতন তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তখনই কিন্তু দর্শকরা ফিরে চলে গেছিল। তারপরে ওর জীবনে আসলো হচ্ছে ওর লিগাল অ্যাডভাইজার, সে তো আরও বেশি ওর জীবনটাকে হেল করে দিয়ে চলে গেছে। যাই হোক, সেটা বাদ দিলাম। তো ও বলতে বসেছে যে ওর চ্যানেলে কমেন্ট পড়েছে, খুব বাজে বাজে কমেন্ট পড়েছে। তার মধ্যে 3টি কমেন্ট ও উঠিয়েছে, তার মধ্যে একটা কমেন্ট হচ্ছে ওর দিদি সংক্রান্ত কমেন্ট। সেটা কি, যে ওর দিদিকে মা ত্যাগ করেনি, কিন্তু টিনা তার ছেলেকে ত্যাগ করেছে। কোন কথা হিসেবে বললো? সেটা বললো যে আমার মা মাঝে মাঝে যেত, দিদির কাছে যেত, আর হচ্ছে তারপরে যতটুকু সামর্থ্য ততটুকু আমার মা করে আসতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু টিনা তার ছেলের কাছে আসছে না, এবং যতটুকু করার ততটুকু কিন্তু করছে না। তার মানে টিনা ত্যাগ করেছে। আমি একটা কথা বলি, সেটা টিনার ত্যাগ করেছে নাকি টিনাকে দেখো, এক হাতে তালি বাজে না, কোনো মতেই এক হাতে তালি বাজে না। টিনা অবশ্যই দায়ী, কিন্তু তুমিও ধোয়া তুলসী পাতা নও। টিনা যদি একটু প্রচেষ্টা করেছে তার বাচ্চাটাকে নেওয়ার জন্য, তোমার লিগাল অ্যাডভাইজারকে দিয়ে তুমিও কিন্তু চরম নোংরামি করেছো টিনাকে বাচ্চাটাকে না পাওয়ার জন্য। বুঝতে পেরেছো? যখন তুমি বললে যে যখন ওই কি বলে ওটাকে, মাল রিকভারির সময় পুরনো কথা কাসন্দি, আবার পুরনো কাসন্দি তুমি ঘাটছো, পুরনো কাসন্দি সত্যি সত্যি ঘাটতে ইচ্ছে করে না, তবুও তুমি যখন উঠে নিয়ে আসছো পুরনো কাসন্দি, তখন তো করতেই হবে না নোংরামিটা, যে তখন কেন বাচ্চাকে দেখতে চাইলো না? আমার বক্তব্য, তখন বাচ্চাটাকে তুমি তোমার কাছে রেখেছিলে কি? দোষ যদি টিনার থেকে থাকে, ওই সময়টাতে বাচ্চাকেও দেখতে চায়নি, বলেছে তো বাচ্চাটা এখানটায় নেই, বলেছিল তো। কিন্তু তোমার কি উচিত ছিল, বাড়ির বাচ্চা বাড়িতেই থাকবে, তখন তুমি দেখতে যে বাড়ির বাচ্চা বাড়িতে রয়েছে, তারপরেও তার মা তার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, বাচ্চাটাকে ধরছে না, তুমি সেটা দেখাতে দর্শকদের। তুমি কিন্তু সেটা করোনি। তুমি কি করেছো, বাচ্চাটাকে লুকিয়ে রেখেছো মার কাছ থেকে, এবং মা তো জানে না যে বাচ্চাটাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো। মা টিনা কিন্তু এটা বলেছে যে বাচ্চা কিন্তু এখানটায় নেই, বাচ্চাকে লুকিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু বলেছে। এটা আমরা সবাই মিলে শুনতে পেয়েছি, ঠিক আছে? তো তুমি কেন লুকিয়ে রাখলে? তোমার যদি সৎসাহস থাকতো, তুমি তাহলে সামনেই বাচ্চাটাকে রাখতে, কিন্তু তুমি কিন্তু লুকিয়ে রেখেছো। এরপরে এসে তুমি বলতে এসো না যে ও বাচ্চাটাকে ত্যাগ করেছে। যাই হোক, এরপরে যদি তোমার মনে হয় ত্যাগ করেছে, তাহলে ত্যাগ করেছে, কিছু করার নেই। কিন্তু এবার আসি তোমার দিদির ক্ষেত্রে। এই যে দিদির কথাগুলো, যে কমেন্ট বক্সে যে কমেন্টটা এসেছে, দিদিকে নিয়ে যে কথাটা এসেছে, সেটা কিন্তু তোমার দিদি বলেছে। হ্যাঁ, জোস্টকে তোমার দিদি বলেছে যে তোমার দিদি কিন্তু জোস্টকে বলেছিল যে আমি যখন আমার জ্ঞান হয়েছে, তখন আমি আমার মা বাবাকে আমার কাছে পাইনি। আমি মা বাবার স্নেহের জন্য তরপিয়েছিলাম, কিন্তু আমি মা বাবাকে আমার কাছে পাইনি। এগুলো কিন্তু কারোর বানানো কথা নয়, এগুলো তোমার দিদি নিজে স্বীকার করেছে, তোমার মা বাবা কীভাবে তোমার দিদিকে ত্যাগ করেছে। তুমি বললে যে গ্রামের পরিবেশ তো, বাচ্চা কাচ্চা সেই পরিমাণে শহরের মতন মানুষ করা যায় না, সেই কারণে আমার দিদিকে নিয়ে গেছে মানুষ করানোর জন্য। কে বললো? তুমিও তো ওই গ্রামেরই মানুষ, এবং তোমার দিদি যখন জন্মেছে, নিশ্চয়ই ওখানে আরও 5টা মেয়েও জন্মেছিল সেই সময়টাতে, ওই সময়টাতে যখন তোমার দিদি জন্মগ্রহণ জন্মেছিল তো। তাহলে তারা কি মানুষ হয়নি? তারা পড়াশোনা শিখেনি? তারা কোনো চাকরি বাকরি করছে না? কিচ্ছু না,
করছে তো, কিন্তু তারা কি, তার মা বাবা কি ওই বাচ্চাগুলোকে নিজের কাছ থেকে আলাদা করে রেখেছে, ত্যাগ করেছে? মা বাবা কি সেই বাচ্চাগুলোকে ত্যাগ করেছে? করেনি তো, তারা আঁকড়ে ধরে রেখেছিল। একটা বাচ্চা মা বাবার কাছে যতটা স্বাচ্ছন্দ্যে মানুষ হয়, ততটা স্বাচ্ছন্দ্যে মামার বাড়িতে মানুষ হয় না। তুমি ঠিক বলেছো যে বাচ্চারা কি মামার বাড়িতে মানুষ হয় না? হয়তো। কার বাচ্চারা মামা বাড়িতে মানুষ হয়? মা মরে গেছে, বাবার কিছু হয়েছে, বা আর্থিকভাবে এতটাই দুর্বল যে ওরা একবেলায় বাচ্চাটাকে খাওয়াতে পারছে না, এই ধরনের কিছু মানুষ। আর কিছু মানুষ হয় যাদের মানে খুব খুব মানে রেয়ার, মানে এমন কোনো সমস্যা যেই সমস্যার কারণে ও বাড়িতে থাকছে না। আচ্ছা, মানলাম, সেই সমস্যাটাও মানলাম যে তোমাদের সেই রেয়ার সমস্যার মধ্যে একটা সমস্যা ছিল যে তোমার দিদিকে রাখতে পারেনি তোমার মা। আচ্ছা, এই 3 মাস বয়সের এই এই ব্যাপারটাই আমার মাথায় ঢুকলো না। মাত্র 3 মাস বয়সে যে মেয়েকে ত্যাগ করতে পারে, 3 মাস বয়সে কেউ মেয়েকে ত্যাগ করতে পারে? কোনো মা। হ্যাঁ, কখন মামা বাড়িতে মানুষ হবে? যখন 2-2.5 বছর হয়ে যাবে, মেয়ে বুঝতে শিখবে, মেয়ের এখন পড়াশুনোর দিকে নজর দিতে হবে, মেয়েকে ভালো জায়গায় দিতে হবে, মেয়ের এডুকেশন নিয়ে চিন্তা করতে হবে, ভালো জায়গায় পৌঁছতে হবে মেয়েকে নিয়ে, পুরো চিনতে হবে মেয়েকে নিয়ে, তখন হয়তো মামা বাড়িতে দিয়ে আসতে পারে। কিন্তু মাত্র 3 মাস বয়সে কোনো মাকে দেখেছো কোনো সন্তান ত্যাগ করতে? কিন্তু তোমার মা ত্যাগ করেছে 3 মাস বয়সে। যখন আমরা জানি যে 0 to 6 মান্থ মাদের ব্রেস্ট ফিড করানোটা বাচ্চাদের পক্ষে কতটা জরুরি, সেই সময় সে দুধের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে তোমার মা। তারপরেও দিদিকে তোমার মা এতটাই ভালোবাসেছে যে তোমার দিদি জ্যৈষ্ঠকে এসে বলতে বাধ্য হয়েছে যে আমি মা বাবার ভালোবাসা কোনোদিনও পাইনি, একটা জামা কাপড়ও কোনোদিনও পাইনি, আমি জানতামও না যে আমার মা বাবা রয়েছে, হঠাৎ একদিন শুনেছি আমার মা বাবা রয়েছে। তাহলে তোমার দিদির কাছে তোমার মা বাবা কীভাবে গেল? এগুলো তো তোমার দিদির মুখ থেকে বলা। এবং যেই কমেন্টটা পড়েছে না, তার শিক্ষা নিয়ে কথা বলতে যেও না, সে তোমার দিদির কথা শুনেই তোমাকে কমেন্ট করেছে। তাহলে যেই বাড়িতে মা 2 চোখে বিচার করে, যেই বাড়িতে মেয়ে বলে তাকে ত্যাগ করা হয় এবং ছেলে বলে তাকে আঁকড়ে ধরে রাখা হয়, তাহলে সেই মার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠবে না? সেই মাকে তুমি বাহবা করছো কারণ তোমাকে সে ভালোবাসা দিয়েছে। তোমার দিদির কাছে জিজ্ঞাসা করো যে তোমার দিদি কতটা কষ্টের মধ্যে বড় হয়েছে, মামার বাড়ি ভালোবাসা পেয়েছে, অবশ্যই পেয়েছে। মার ভালোবাসাটা মার ভালোবাসাই হয়, সেই ভালোবাসাটা কেউ নিতে পারে না, দিতে পারে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে কথাগুলো বললাম, তো এগুলো তো ভদ্রচিত্ত হবেই বললাম, এবং যে কমেন্টটা করেছো ভদ্রচিত্ত হয়ে বলেছে। কিন্তু তুমি কি বললে? অভদ্র, শিক্ষা, তোমার যতটুকু নিচুতে তোমার নামা দরকার ছিল, মানে তুমি ততটুকু নেমে পড়েছো। বুঝতে পেরেছো? তুমি উচিত জবাব দিতে পারোনি। তোমার মনে হয়েছে তুমি ঝগড়া করলে, মানুষকে একটু উঁচু গলায় কথা বললে সব কিছু চেপে যাবে। আজকে তোমার বাচ্চাটাকে তোমার মা মানুষ করছে। কেন মানুষ করছে বলো তো? তার কারণ তোমার বাচ্চাটা ছেলে, পুত্র সন্তান। যদি আজকে এটা একটা মেয়ে সন্তান হতো, তোমার মা কবেই তোমাকে বলতো ওকে ত্যাগ কর, ওকে দিয়ে আয়, ওর মার কাছে পৌঁছে দিয়ে আয়। ওই জেদ ধরে বসে থাকতো না, সোনা দিলেই ডিভোর্স দিব, সোনা দিলেই অমুক করবো তমুক, এগুলো কিছুই করতো না। তোমরা বেঁচে যেতে, ওকে ডিভোর্স দিয়ে দে, মা বাচ্চাটাকে দিয়ে দে, কোনো প্রয়োজন নেই, তুই অন্য জায়গায় বিয়ে থা করেন, এই ধরনের। কিন্তু আজকে এত ভালোবাসে একটাই কারণে, ওই বাচ্চাটা একটা পুত্র সন্তান। বুঝতে পেরেছো? তারপরেও যদি তোমার মনে হয় যে না আমি ভুল বলছি বা এই কথাগুলো ভুল, তাহলে একটা কথা বলতে পারবে, কোনো মা যে সন্তানকে ত্যাগ করেছে অথচ সন্তানকে বিশাল ভালোবাসে, তার ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্যই তার মা তাকে ত্যাগ করেছে, মানে মামার বাড়িতে দিয়ে এসেছে, তাহলে সেই মা, সেই গর্ভধারিণী মা, সেই মেয়ের স্মৃতির সিঁদুরকে কেড়ে নেওয়ার কথা বলতে পারে, অভিশাপ দিতে পারে যে তুই বিধবা হয়ে যাস? সেই মেয়ের গর্ভে যে সন্তান জন্মেছে তার মৃত্যু কামনা করতে পারে? একটা দিদা তার নাতনির মৃত্যু কামনা করতে পারে, নাতির? এরপরেও বলবে তোমার মা বিশাল ভালো, এরপরেও বলবে তোমার মার মধ্যে কোনো দ্বিচারিতা নেই, তোমার মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে, নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। নিঃস্বার্থভাবে তোমার দিদিকে তোমরা কেউ ভালোবাসোনি, শুধুমাত্র ব্যবহার করেছো। এবং ওই মেয়েটা তোমাদেরকে আজকেও তোমার অন্ন জোগাড় করানোর জন্য দায়ী। তোমার ঘরে অন্ন জোগাড় সেই মেয়েটার জন্যই হচ্ছে, যেই মেয়েটাকে তোমরা ঘর ছাড়া করেছিলে, সেই মেয়েটা তোমাদের বাড়ির লক্ষ্মী ছিল। বুঝতে পেরেছো? চলো, এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।